ওয়েলকাম টু দ্য বডমাস ইউটিউব চ্যানেল পাওয়ার বিউটি একাডেমিয়া। কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। এবার যে গিয়ে আমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে এর মধ্যে কিন্তু আরেকটা জিনিস যেটা আমাদের সাথে জুড়ে গেছে বলতে পারো, সেটা হলো বাজেট। এবার হচ্ছে কি স্যার, বাজেট নিয়ে আলোচনা আমি যে করছি, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার একটা। আর এই বাজেট থেকে একটা শিক্ষা আমি পেয়েছিলাম, যদি আমি এটা শেয়ার করতে চাইছি তোমাদের সাথে। বাজেটের মধ্যে একটু মানে ইম্পর্টেন্স ভাবে যদি তুমি দেখো এক একটা পয়েন্টস গুলো, যেটা আমাদের মাননীয় বলতে অর্থমন্ত্রী বলেন, সেখানে তুমি একটা জিনিস বুঝবে কি ওনার একটা কথার মধ্যে টুইস্ট থাকে। সেটা কি, যেটা 2023-এর আমি এইটা শেয়ার করতে চাইছি তোমাদের সাথে। এই 23-এ ইএমআরএস বলে একটা ব্যাপারটা নিয়ে উনি আলোচনা করেছিলেন। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, যার জন্য 740 খানা স্কুলে 38,000 নন টিচিং এবং টিচিং স্টাফ রিক্রুট করার কথা উনি বলেছিলেন। এবার ব্যাপারটা হলো কি, আমরা এটাকে নিয়ে সিরিয়াস নিইনি বলে কি হলো কি, সেই বছর 2023-এর ডিসেম্বরের শেষে, সেই আমাদের ধরো ডিসেম্বরে একদম শেষ পথে যখন আমরা দেখি, তখন দেখি কি সেই পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোয় এবং সেই পরীক্ষাটাও হয়ে যায়। তার মানে ইএমআরএস যে স্কুলটি আমরা যে কথাটা বলছি, সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল স্কুল, যার এখনো স্টিল ভ্যাকেন্সি ডিউ রয়েছে। কেন কি 38,000-এর কথাটা বলা হয়েছিল যখন 2023-এ, তুমি যদি কম্পেয়ার করো 2000 এই আজকে 25 চলছে, লাইক 25-26 এখন চলছে, এখনো শেষ হয়নি। বুঝতে পারছো, 1 এপ্রিল থেকে আমাদের শুরু হবে, নেক্সট 26-27। তো এই জায়গাটা আমরা যেটা বুঝলাম কি, সেটা হচ্ছে এটা কি স্যার, আমাদের এই বাজেটটা খুবই গুরুত্ব জিনিস। কেন কি এটা দেখা উচিত, এন্ড সেটা দেখে আমরা এটা জাজমেন্টে আসতে পারি কি হ্যাঁ স্যার, এই বছর কোন কোন পরীক্ষাগুলো আমাদের সামনে আসতে চলেছে। তো সেটার মাথায় রেখে আমরা আজকে শুরু করছি দ্য বাজেট। তো চলো চটপট কয়েকটা পয়েন্ট আমরা দেখে নিই। আমি আবার বলছি, এই পয়েন্টগুলো কিন্তু নিয়ে মাথায় রাখবে, কেন কি আমরা কোন ভিউ থেকে দেখছি। আমরা পার্সপেক্টিভ আমাদের মেন হচ্ছে স্যার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আপনি বলুন এক্স্যাক্টলি কি কি আমাদের জিনিস আসবে। আমাদের বেশি কিছু দরকার নেই, তবে দরকার হচ্ছে ওটাই কি স্যার আমরা কি আগামী যে পরীক্ষা পেতে চলেছি সেটা একটু মাথায় রেখো। নর্মালি আমি তোমাকে দুটো জিনিস বলবো, অবশ্যই ভিডিও শেষ অবধি দেখো, তাহলে বুঝতে পারবে কোন পরীক্ষার ব্যাপারটা গুরুত্ব আমাদের দিতে হবে আফটার দিস বাজেট। সো লেটস স্টার্ট। তো নর্মালি আমরা জানি কি আমরা ইউনিয়ন বাজেট শুরু করছি। ইউনিয়ন বাজেট ব্যাপারটা তোমরা জানো, এটা কিন্তু আমাদের শুরু হয়েছে 2017 থেকে। আগে এটা রেল বাজেট এবং আমাদের ফাইন্যান্স বাজেট দুটো আলাদা ছিল, এখন মার্জ হয়ে যুক্ত হয়ে এখন নতুন নাম পড়েছে ইউনিয়ন বাজেট। তবে একটা কথা, ইউনিয়ন বাজেট যে কনসেপ্টটা, সেটা কে দিয়েছিলেন স্যার? সে কে দিয়েছিলেন মানে কার কথায় বা কে বলেছিলেন কি রেল বাজেট আর অর্থ বাজেটটা এক করে দাও? ঠিক আছে, তার নাম আজকে আমার আমার নিতে সেই গর্বটা হচ্ছে। অবশ্যই কিন্তু সেই মানুষটা আমাদের মাঝে নেই আজকে, বুঝতে পেরেছো? অ্যান্ড এই মানুষটি নীতি আয়োগের মেম্বার একটা ছিলেন। অ্যান্ড বিবেক দেবরয় যে নামটি আমরা আজকে জানলাম, বিবেক দেবরয় ইনি এই কনসেপ্টটা রেখেছিলেন কি রেল এবং ফাইন্যান্স বাজেট কনসেপ্টে যদি আমরা একটু যুক্ত করে দিই, তাহলে সেখান থেকে আউটকামটা কি বেরোবে। তো আউটকাম আমরা যা দেখলাম, লাইক মানে আমি বলবো আমি লাইক স্পিচলেস। কেন? কেন কি আউটকামটা যেভাবে আমরা দেখতে পাচ্ছি কি স্যার, প্রতি বছর বাজেটের ক্যাপিটাল এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে। দ্যাট মিনস কি খরচাগুলো যেটা সরকার করেন এই যে দেশের উন্নতির জন্য, সেটাও কিন্তু বাড়ছে। কিভাবে বুঝলাম স্যার? কেন কি এই যে আমাদের 23-24 থেকে যদি শুরু করি, 23-24-এর বাজেটের টোটাল যে খরচটি ছিল 23 লক্ষ কোটি টাকা। আমি সরি, মাই মিস্টেক, এটা ছিল আমাদের 45 লক্ষ কোটি টাকা। দেন আফটার আমরা দেখলাম 48 লক্ষ কোটি টাকা। দেন আফটার আমরা দেখলাম সেটা হচ্ছে 50 লক্ষ কোটি টাকা। তার মানে 2023-24, 24-25, 25-26 অ্যান্ড নাও আজকে আমরা ঢুকে গেলাম 26-27-এ। তার মানে 26-27-এর টোটাল এস্টিমেট যদি আমি খরচাটা ধরি, সেটা প্রায় 54 লক্ষ কোটি টাকা পৌঁছে গেছে। তার মানে শুরু হয়েছিল কোথা থেকে? আমাদের 45 লক্ষ কোটি, অ্যান্ড আজকে আমরা পড়ছি সেটা কোথায়? 54 লক্ষ কোটি। তার মানে দ্যাট মিনস কি স্যার, বাজেটের ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়ছে। তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার 26। তার মানে কি আমরা চলতে চলেছি, বুঝতে পারছো, 26-27-এর দিকে। তাহলে এই জায়গাটা আমরা যে বুঝবো সেটা কি, লেটস সি। তো আমি যেটা এখানে দেখতে পাচ্ছি, ইউনিয়ন বাজেটের মধ্যে দুটো ছবি। ইয়েস স্যার, এই দুটো ছবি কেন দিলাম তোমায়? বিকজ এই মানুষটাকে অবশ্যই তুমি চেনো, আর এই মানুষটাকে ভুলে যাওনি। কেন কি পি চিদম্বরমের কথা যদি বলি, ইনি আমাদের ফর্মার ছিলেন ফাইন্যান্স মিনিস্টার, অ্যান্ড ইনিও রয়েছেন প্রেজেন্ট আমাদের ফাইন্যান্স মিনিস্টার। দুজনেই কিন্তু গুরুত্বপূর্ণ লোক আমাদের কাছে। কেন? বিকজ প্রথমত আমরা আগে দেখে নিই ওপরে কি লেখা আছে, অমৃতকাল বাজেট। এবার স্যার অমৃতকাল বাজেট কনসেপ্টটা কবে থেকে শুরু হয়েছে স্যার? 2023 থেকে শুরু হয়েছে। তাহলে আমি কি বলতে পারি স্যার এটা হচ্ছে আমাদের চতুর্থতম?
হ্যাঁ স্যার, এটা হচ্ছে ফোর্থ আমাদের অমৃতকাল বাজেট। ক্লিয়ার? এবার হচ্ছে ফোর্থ অমৃতকাল বাজেট যদি আমি কনসেপ্টটা ধরি, তার মানে হচ্ছে স্যার এটা 2023 থেকে চালু হয়েছিল, এন্ড 23 থেকে টানা এখন এই মুহূর্তে বলতে চলছে কত, রাইট? সে এই কনসেপ্টটা যদি আমরা ভালো করে দেখি, এটা জিনিসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে স্যার কি 2023 থেকে যদি এটা চালু হয়, তার মানে এখন কনসিকিউটিভলি আমাদের ফোর্থের দিকে আমরা এগাচ্ছি, তাই তো? তাহলে এই যে ধরো 23, 24, 24, 25, 25, 26, 26, 27 চারটে এই অমৃতকাল বাজেট। তবে স্যার এই অমৃতকাল বাজেটের আগে কোন বাজেট ছিল, সেটি হলো আজাদি কা অমৃত মহোৎসব। কি বললাম? আজাদি কা অমৃত মহোৎসব এই বাজেটটা ছিল স্যার, অবশ্যই। কিন্তু এখন আমরা শিফট করছি অমৃতকাল। অমৃতকাল তুমি জানো 100 বছর নিয়ে একটা টার্গেট ফিক্স করেছে, যেখানে 2047-এ গিয়ে 100 বছর দেশের স্বাধীনতা পুরো শেষ হচ্ছে। তাই বলে এই যে চতুর্থ বাজেট ব্যাপারটা যেটা বলা হয়েছে, এটা কিন্তু আরো কয়েকটা বাজেটের পর বলতে 100 বছর শেষ হয়ে যাচ্ছে। তার মানে আর প্রায় ধরো 20 বছর মানে 20টা বাজেটের পর আমরা পৌঁছে যাচ্ছি মোটামুটি 47টা, 2047-এ 100তম বাজেট। ক্লিয়ার? তাহলে এই যে স্যার আমাদের 100 বছর যে শেষ হলো, তার মানে কি আমরা শেষ করলাম প্রায় এই যে অমৃতকাল। তার মানে এই সময়টা যেটা চলছে এটাকে বলা হয় অমৃতকাল। বাই দ্য ওয়ে, এই মানুষটাকে যদি চিনে থাকো, পি চিদম্বরম, পি চিদম্বরম টোটাল কবার বাজেট প্রেজেন্ট করেছেন স্যার? টোটাল বাজেট যদি এনার হিসেবে দেখি, তাহলে ইনি 9 বার, রাইট? আর বুঝতে পারছো ব্যাপারটা কি, যদি আমাদের এই 9 বার হয়, তাহলে স্যার এই যে আমাদের মাননীয় সীতারামনজি, ইনি কিন্তু এখন এই মুহূর্তে 9 বার। তার মানে স্যার ইনি ক্ল্যাশ করে গেছেন। তার মানে কি বেসিক্যালি আমাদের পি চিদম্বরম লিস্টে নাম ছিল, কিন্তু এনাকে এবার রিপ্লেস করে আমরা নামটা দেখছি কার, অবশ্যই কিন্তু সীতারামন। তার মানে কি নির্মলা সীতারামনজি ইনি এই মুহূর্তে বেসিক্যালি কিন্তু 9 নম্বরে পৌঁছে গেছেন, কাকে সরিয়ে, রিপ্লেসিং, বুঝতে পারছো, পি চিদম্বরম। তো কনসেপ্ট ইজ ক্লিয়ার স্যার। এই যে 9 নম্বর বাজেট, আমরা যা 9 নম্বর বাজেট বলছি, 9 নম্বর মানে নবম যে অর্থমন্ত্রী হিসেবে আমি যেনাকে দেখি, তিনি হচ্ছেন এখন এই মুহূর্তে দ্যাট ইজ সীতারামন। ক্লিয়ার? আশা করি এই অবধি ব্যাপারটা ক্লিয়ার। আমি আবার বলছি, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে জিজ্ঞেস করবে স্যার অমৃতকাল বাজেট কত নম্বর? 4 নম্বর। আচ্ছা, নির্মলা সীতারামন কত নম্বর বলতে এই মুহূর্তে অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করলেন? তাহলে উনি 9 নম্বর। তবে হ্যাঁ, হাইয়েস্ট বাজেট এখনো রেকর্ড একজনের নামে, তুমিও জানো নামটা, মোরারজি দেসাই। তাহলে মোরারজি দেসাই কিন্তু উনি 10টা বাজেট প্রেজেন্ট করে ফেলেছেন, নট আ ম্যাটার অফ জোক। তাই বলে ওনার জায়গাটা জানি না সামনে বছর সীতারামন নেবেন কিনা, তবে কিন্তু অবশ্যই এখন এই মুহূর্তে আমরা বলতে পারি কি ইয়েস, 9 নম্বর রিপ্লেস করে গেছেন আমাদের পি চিদম্বরমকে রিপ্লেস করে, মানে নির্মলা সীতারামন। ক্লিয়ার? আশা করি এই অবধি তোমাদের ব্যাপারটা বোঝা গেল। ওকে, এবার আমরা মুভ করি আস্তে আস্তে করে পয়েন্ট টু পয়েন্ট। কি সেটা? তো কয়েকটা পয়েন্ট আমি তোমার সামনে নিয়ে এসেছি। সেটা কি? ফার্স্ট অফ অল স্যার, আমাদের যদি বিজেপি গভর্নমেন্টের আমলে বলা হয়, তাহলে বিজেপি গভর্নমেন্ট এখন 3 নম্বর টেনিওর চলছে। এবার 3 নম্বর টেনিওর যদি বলা হয়, তাহলে থার্ড টাইম কিন্তু এই বাজেটটা প্রেজেন্ট হতে চলেছে। মানে থার্ড টাইম মানে কি টেনিওর অফ দ্য পিএম মোদি। আমি আবার বলছি, পিএম মোদির থার্ড টাইম বা থার্ড টেনিওরে আমরা বাজেটটা দেখছি। এটা একটা কোয়েশ্চেন হতে পারে। স্যার বাজেটটা কিন্তু প্রথমবার সানডে প্রেজেন্ট হয়েছে স্যার। সানডে ব্যাপারটা যদি আমি ক্লিয়ারলি বলি, তাহলে ভালো করে বোঝো। সানডে দ্য সেন্স ব্যাপারটা হচ্ছে কি স্যার, 2017 থেকে যখন বাজেট চালু হয়েছিল, বেসিক্যালি ফেব্রুয়ারি 1 এই দিনে কিন্তু আমাদের বাজেট প্রেজেন্ট হওয়ার কথা। তার মানে কি 2017-তে 1 ফেব্রুয়ারি, 2018-তে 1 ফেব্রুয়ারি, 2019-এ 1 ফেব্রুয়ারি, 2020-তে 1 ফেব্রুয়ারি, 2021-এ 1 ফেব্রুয়ারি, 2022-এ 1 ফেব্রুয়ারি, 2023-এ 1 ফেব্রুয়ারি, 2024-এ 1 ফেব্রুয়ারি, 2025-এ 1 ফেব্রুয়ারি আর 2026-এ স্যার 1 ফেব্রুয়ারি কিন্তু সানডে পড়ে গেল। তার মানে কি এতদিন যে আমি বলে গেলাম এটা কোনোদিন সানডে পড়েনি, এটা ফার্স্ট টাইম আমাদের সানডে পড়ছে, তাই বলে ওখানে সানডে লেখা আছে। ক্লিয়ার? এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে প্রথম মহিলা হিসেবে আমরা কাউকে যদি চিনে থাকি, অবশ্যই অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারামন। ক্লিয়ার? নেক্সট এবার হচ্ছে ওনার 9 নম্বর। বুঝতে পারছো, উনি 9 নম্বর মানে কি নবম হিসেবে কিন্তু উনি প্রেজেন্ট করছেন বাজেট। এবার আমি যদি 9 নম্বর বাজেটটা ক্যালকুলেট করি, তাহলে উনি শুরু করেছিলেন 2019 থেকে। এবার 2019 আমি যদি কাউন্ট করি, তারপরে আসে 2020, তারপরে আসে 2021, তারপরে আসে 2022, তারপরে আসে 2023, তারপরে 2024, দেন 2025, দেন 2026, তাই তো? হিসেবে যদি আমি কাউন্ট করি, তাহলে এটা 1 2 3 4 5 6 7 8, রাইট? স্যার এখানে তো 8 বার আসছে। আপনি তো বলেছিলেন 9 বার উনি অলরেডি বাজেট প্রেজেন্ট করে গেছেন। তাহলে স্যার এখানে তো 8 বার হতে পারে, আপনি ভুল বলছেন।
হ্যাঁ হতেই পারে, ভুল না বলার কি আছে, বাট এখানে জিনিসটা বুঝতে হবে কি সেটা স্যার, সেটা এটা কি স্যার 2024-এ ইলেকশন হয়েছিল কি লোকসভা। তো লোকসভা ইলেকশনের সময় আমাদের বাজেট কিন্তু ইন্টারিম বাজেট প্রেজেন্ট হয়, তাই বলে এখানে দুবার হয়েছে স্যার। হ্যাঁ, তার মানে কি বাজেটটা এখানে 24-এ দুবার হয়েছে, তাই বলে 1 2 3 4 5, তারপর এখানে 6 7 8 9, এবার হিসেবে 9 নম্বর, মানে কি 9 বার বাজেট। ব্যাপারটা ক্লিয়ার তো? তো এই কারণে 2024-এ দুবার কনসেপ্টটা এখানে দাঁড়াচ্ছে। ওকে, ওই জন্য কিন্তু যদি কাউন্ট করো তাহলে কিন্তু 8বারই আসছে, কিন্তু এটাকে নিয়ে আরেকটা এক্সট্রা যদি আমি দিই তাহলে ওখানে 9 ক্লিয়ার। এবার আমি বলি কি বাজেটটা 2017 থেকে ফেব্রুয়ারি মাসে 1 ফেব্রুয়ারি মানে 1 ফেব্রুয়ারি থেকে চালু হয়, কিন্তু 1 ফেব্রুয়ারিতে একবারও এখন অব্দি সানডে পড়েনি, ফার্স্ট টাইম সানডে পড়েছে বলে 2017 থেকে আমি এটা বলে দিলাম চালু হয়েছে বাজেটটা ঠিক ফেব্রুয়ারি ফার্স্টের দিকে কিন্তু এগানো। এবার হচ্ছে কথাটা ডিজিটাল বাজেট। তুমি জানো কি ডিজিটাল বাজেটকে পেপারলেস বাজেটও বলা হয়, তবে ডিজিটাল বাজেট কনসেপ্টটা আমি যদি বলি এটা অ্যাকচুয়ালি কিন্তু 2017 থেকে নয়, এটা 2021 থেকে চালু হয়েছিল, ঠিক করোনা কালের পরেরটা। তার মানে কি 2021 থেকে যদি বলা হয় স্যার ডিজিটাল বাজেট, ইয়েস স্যার ডিজিটাল বাজেট 2021 থেকে চালু হয়, ইয়েস অফকোর্স। এবার হচ্ছে কথাটা কি ডিজিটাল বাজেট স্যার কনসেপ্টটা কি, সিম্পলি যে লাল ব্যাগটা আমাদের অর্থমন্ত্রী নিয়ে আসেন, দেখবে ওই লাল ব্যাগ থেকে ল্যাপটপ বা একটা ডিজিটাল ট্যাব উনি বার করেন, এন্ড ডিজিটাল ট্যাবটা উনি খুলে নর্মালি কিন্তু যা দেখেন এটাই কিন্তু উনি মোটামুটি সার্ভে করেন, মানে কনভে করেন। তো কনসেপ্ট ইজ কি অ্যানাউন্সটা উনি করেন ডিজিটালি, বা ডিজিটাল জিনিসটা দেখে আর কি। তো ডিজিটাল স্যার ল্যাপটপের জায়গা কি আগে আসতো পেপার, তার মানে কি পেপারটা উনি পড়তেন, এখন পেপারের জায়গা ল্যাপটপ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাহলে ডিজিটাল বাজেট যদি 2021 থেকে চালু হয়, তো আমি এখানে কাউন্ট করছি তাহলে ডিজিটাল বাজেট কভার হয়েছে ভারতে। তাহলে 2021 যদি ডিজিটাল বাজেট হয় তাহলে 2022, 2023, 2024, 2025 এবং 2000 বলতে 26, তাই তো? 2026 কনসেপ্টটা কি ভালো করে বোঝো। এখানে স্যার যদি আমি বলি 1 2 3 4 5 6, তাই তো? তুমি বলো স্যার 6 বার, না আবার ওয়েট করো স্যার, 24-এ তো দুবার হয়েছিল বাজেট, তাই তো? তাহলে 1 2 3 4 5 6 7, হ্যাঁ স্যার। এবার হচ্ছে ডিজিটাল বাজেট কিন্তু টোটাল 7 টাইমস আমরা দেখতে পেরেছি, ইয়েস স্যার। তার মানে 7 টাইমস ডিজিটাল বাজেট আমরা দেখলাম। তবে আমার প্রশ্ন হচ্ছে কি ডিজিটাল বাজেট কনসেপ্টটা এটা তো একটা আমাদের ন্যাশনাল ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে, তার মানে কি ইন্ডিয়ার মধ্যে প্রথমবার, রাইট? কিন্তু স্যার এটা অল ইন্ডিয়া লেভেল। তবে এখানে স্যার স্টেট ওয়াইজ যদি বলা হয় কোন স্টেট প্রথমে ডিজিটাল বাজেট শুরু করে, তো আমি তোমাকে বলি 2021-এ যেমন তুমি দেখে থাকো কি ইন্ডিয়া ডিজিটাল বাজেট শুরু করে, তেমনই একটা স্টেট ছিল যে স্টেটও ডিজিটাল বাজেট শুরু করে দিল সেই বছরে, নামটা কি ইউপি। হ্যাঁ স্যার, তার মানে কি 2021-এ ডিজিটাল বাজেট ইন্ডিয়াও পেশ করেছে, ইনফ্যাক্ট ইউপি উত্তরপ্রদেশ তারাও পেশ করেছে, এবং ডিজিটাল বাজেটের সাথে ই স্ট্যাম্পও কিন্তু একসাথে 2021-এ ইউপি বলতে পেশ করেছে। তার মানে আমি যদি বলি কি স্যার এই যে আমাদের কোন স্টেট, যে স্টেট কিন্তু ডিজিটাল আর এই যে ইউপি কনসেপ্টটা প্রথমে কিন্তু আমাদের অ্যানাউন্স করেছিল অ্যাজ আনলাইক ইন্ডিয়া, তাহলে কি বলবে আনসারটা? অবশ্যই কিন্তু আমাদের ইউপি হবে। তো এখানে ইউপি একটা স্টেট যে একমাত্র ডিজিটাল বাজেটটা শুরু করে, আদার্স কিন্তু নয়। তবে হ্যাঁ, এবার আমাদের যদি ইন্ডিয়া বলা হয় 2021, তো ইউপিও 2021। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আর মোরারজি দেসাই আমি আবার বলছি ইনি কিন্তু 10 টাইমস বাজেট প্রেজেন্ট করেছেন, তার মানে এখনো 1 নম্বর স্থানে দেসাই রয়েছেন, 2 নম্বর স্থানে বলতে পারো সীতারামন রয়েছেন। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট চলে আসো থার্ড টাইম, আমি তোমাকে বলেছিলাম এখানে থার্ড টাইম পিএম মোদি গভর্নমেন্টের আমলে কিন্তু এই বাজেটটা আমি দেখতে পাচ্ছি, টেনিয়র। নেক্সট হচ্ছে বাজেটের আর্টিকেল আমরা সবাই জানি কি 112 হয়। এস্টিমেটেড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার, তার মানে এখানে খরচা এবং ইনকামের কিন্তু ক্যালকুলেশন করা হয়। আর অ্যাপ্লিকেশন হবে কিন্তু 1 এপ্রিল থেকে এবং আমাদের 31 মার্চ অব্দি। আশা করি বুঝতে পেরেছো কি এপ্রিল মানে বুঝতে পারছো এই বছরই এপ্রিল 1 তারিখ থেকে এই সমস্ত ডেটাগুলো যেটা বাজেটে বলা হয়েছে এটা অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো নর্মালি আমরা যা বুঝতে পেরেছি কি স্যার এই পয়েন্টগুলো এটা যখন আমাদের জিজ্ঞেস করা হবে ডিটেলসে, তাহলে আশা করি এই ভিডিওটা তোমাদের একটা লার্নিং হিসেবে বা হতে পারে একটা এক্সপিরিয়েন্স থাকবে। হ্যাঁ স্যার এই মানে পয়েন্টটা দেখেছিলাম বলে এই জিনিসটা মনে পড়লো। তা আমি এটাই চাইছি তোমাকে জাস্ট একটা ব্যাপারটা দেখিয়ে দেওয়া, যেখান থেকে তুমি কোনো সলিউশন যদি মনে করো এখান থেকে আমি টানবো, তুমি ডেটা নিতে পারো। ক্লিয়ার? তো চলো আশা করি নেক্সট এবার তুমি ব্যাপারটা ক্লিয়ার, তাহলে আমরা মুভ করে যাই। তো আমরা মুভ করলাম নেক্সট স্লাইডে। চলো এবার আসলে বাজেট ব্যাপারটা কি সেটাই আসি।
তো স্যার বাজেট কয়েকটা পয়েন্টে কিন্তু ভাগ হয়েছে, আমি বেশি কিছু বলবো না, ডেটা ওরিয়েন্টেড বলবো। সেটা হলো ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড লজিস্টিক। তো স্যার লজিস্টিক মানে বুঝতে পারছো এখানে মোটামুটি যে ধরো ট্রান্সপোর্ট সিস্টেমটা, যে ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য সরকার কিন্তু পুরো জান লাগিয়ে দিয়েছে বলতে পারি। লজিস্টিকের উপর প্রচুর খরচা করেছে এই বছরের সরকার, রাইট? এবার এই লজিস্টিকের জন্য সরকার কিন্তু যে যে আমাদের স্কিম নিয়ে এসছে, সেই স্কিমের মাধ্যমে আমরা বুঝতে পারলাম কি স্যার ন্যাশনাল হাইওয়ে প্রচুর বৃদ্ধি হবে। আর ন্যাশনাল হাইওয়ে এরকমই আমরা সবাই জানি কি সরকার বলেছিল 23,500 কিলোমিটার অব্দি ন্যাশনাল হাইওয়ে নাকি তৈরি করবে। ক্লিয়ার? তো এই কারণে আমরা যা বুঝতে পারলাম কি স্যার ওভারঅল কিন্তু লজিস্টিক হচ্ছে এই বছরের সবচেয়ে টার্গেটেড। যেমন আগের বছরে দেখো ডিফেন্সে সবচেয়ে বেশি সরকার খরচা করেছিল, ঠিক আছে, তেমনি এই বছর লজিস্টিকের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে। তার মানে এখানে কি নিউ ফ্রেট করিডোর। ফ্রেট করিডোর মানে বুঝতে পারছো এখানে হচ্ছে মালগাড়ি, যে মালগাড়িটা চলবে হচ্ছে বাই লাইক ট্রেন ট্র্যাক, অ্যান্ড ট্রেন ট্র্যাকের মাধ্যমে যে আমাদের যে মালগাড়িগুলো যায় তার ট্র্যাক গুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে যাচ্ছে। তার মানে প্রথমেই বাজেটে ওয়েস্ট বেঙ্গলের কথা শুরু হয়ে গেছে। কি সেটা স্যার? নিউ মালদা দানকুনি ফ্রেট করিডোর কিন্তু শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এই দানকুনি ওয়েস্ট বেঙ্গল সুরত কিন্তু আমাদের কি করছে, লিঙ্ক করছে করিডোর, রাইট? তার মানে কি সুরত গুজরাট এন্ড ওয়েস্ট বেঙ্গল লিঙ্ক হচ্ছে আন্ডার মালদা দানকুনি ফ্রেট করিডোর। তো এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট বলতে পারো, এখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তার মানে নাম্বার অফ আর রেলওয়ে চাকরি স্যার বাড়ছে। ইয়েস, তার মানে রেলের চাকরিতে যদি বলি আগামী 2026 কেন 2028-29 অবধি তোমার রেলের কিন্তু নাম্বার অফ হেডস বাড়বে। আমার শুধু এই ভিডিওটা নোট করে রাখো, যদি আমি না মানে যদি না বাড়ে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, সেই সময় আমি থাকবো অবশ্যই আমার তোমার আনসার দেওয়ার জন্য। তো এখানে আমি একটা জিনিস বুঝলাম কি স্যার মালদা দানকুনি ফ্রেট মানে হচ্ছে বেসিক্যালি নাম্বার অফ জবস ক্রিয়েটেড ইন দ্য রেলওয়ে, ইয়েস, বাই দ্য বুঝতে পারছো RRB অ্যান্ড TCS। চলো এবার আসছি স্যার ক্যাপেক্স। ক্যাপেক্স মানে কিছুই নয় স্যার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তার মানে কি টাকা খরচা করছে সরকার, বলতে কিসের ওপর? অ্যাসেট। অ্যাসেট তৈরি করছে সরকার, ঠিক আছে। সেটা কত? 26-27 মধ্যে যদি বলি এটা এটা হচ্ছে 12.2 লক্ষ কোটি। তার মানে স্যার এটা অ্যাকচুয়ালি 1 লাখ কোটি বেড়েছে। কি করে বুঝলাম? কেন কি আগে কত ছিল? 11 লাখ। তার মানে 11.2 লাখ ক্রোর থেকে এটা যদি আমি কম্পেয়ার করি তাহলে কিন্তু 12.2, তার মানে মোটামুটি 1 লাখ কোটি টাকা স্যার বাজেটে বেড়েছে, ইয়েস, আন্ডার দিস ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি বাড়ে একটা জিনিস মনে রাখবে, মুদ্রাস্ফীতি কিন্তু কনসেপ্টটা আরো বেড়ে যায়। হ্যাঁ স্যার, মুদ্রাস্ফীতি বেড়ে যায়, তাহলে সেই হিসেবে তোমাকে বুঝতে হবে নিউ ফ্রেট করিডোর আমাদের দেশের জন্য সবচেয়ে বেস্ট। এবং ক্যাপেক্স মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার গত বছর, তার আগের বছর, তার আগের বছর থেকে আমি দেখতে পাচ্ছি শুধু বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। তার মানে ইনফ্লেশন হাই হচ্ছে স্যার কোন একটা পয়েন্টে, তার মানে নিশ্চয়ই আমাদের আনএমপ্লয়মেন্ট কমছে। হ্যাঁ স্যার, আনএমপ্লয়মেন্ট কমছে। তার মানে হলো স্যার আমাদের বলতে দেশের মধ্যে যদি ইনফ্লেশন হাই হয় তাহলে আনএমপ্লয়মেন্ট মানে বেরোজগারি কমে যায়। তার মানে এটাকে আমরা কি কার্ভ বলি? ফিলিপস কার্ভ বলি, তাই তো। তো ফিলিপস কার্ভ কনসেপ্টটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কি স্যার আগামী অ্যাসেট বাড়ছে, জিডিপি বাড়ছে, ইনফ্লেশন বাড়ছে, এমপ্লয়মেন্ট বাড়ছে, শুধু তুমি বাড়ছো না। ব্যাস এইটার জন্য আজকে ভিডিওটা দেখাচ্ছি, বেসিক্যালি বুঝে নাও কি স্যার কি কি জিনিসগুলো আমাদের নেক্সট স্টেপে হতে চলেছে। তো আশা করি বুঝতে পেরেছো কি স্যার আগে ছিল এটা, এখন হচ্ছে এইটা। ক্যাপিটাল এক্সপেন্ডিচার নোট করে নাও, কেন কি আমি প্রশ্ন করব লাস্টের দিকে তোমাদের কি কি বুঝতে পেরেছো। লেটস সি। তো নেক্সট আমরা মুভ করছি, সেটা হলো মিনারেলস এন্ড স্ট্র্যাটেজি। রেয়ার আর্থ, রেয়ার আর্থ ভালো করে বুঝবে ক্লাস, এটা হচ্ছে রেয়ার আর্থ। আচ্ছা এখন নাকি মানুষকে যদি জিজ্ঞেস করি আমি যে কিন্তু কমসে কম এইসব ব্যাপারটা নলেজ রাখে, আমি বলবো গোল্ড কিনবে না রেয়ার আর্থ মিনারেলস কোম্পানিতে শেয়ার কিনবে। ঠিক আছে, লোকেরা বলবে না স্যার গোল্ড কিনবো না, এবার রেয়ার আর্থ মিনারেলস আমি কিনবো। কেন কি তার শেয়ার মার্কেট শেয়ার বাড়বে বিকজ অফ দিস স্টাডি রিসোর্স সরকার নিয়ে নিচ্ছে বাজেটে। তার মানে বাজেট থেকে শেয়ার মার্কেটও কিন্তু ইফেক্ট হয়। এবার হচ্ছে ক্লাস কি রেয়ার আর্থ করিডোর হিসেবে আমরা কাকে দেখছি? রেয়ার আর্থ মিনারেলস কিন্তু উড়িষ্যায় আছে, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এন্ড কেরালা। হ্যাঁ স্যার, এই কয়েকটা স্টেটে কিন্তু আমরা কিন্তু স্পেশাল করিডোর দেখতে পাচ্ছি, রাইট? তার মানে রেয়ার আর্থ মিনারেলস একটা সেন্টার হবে, হাব হবে। তার মানে কি স্যার চাকরির জন্য উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা গেট রেডি, বিকজ রেয়ার আর্থ মিনারেলস মাইনিং সেন্টার খুলছে। মানে গ্রুপ ডি লাগবে, ক্লার্ক লাগবে, আর আমার এই সমস্ত যে MTS এর মাধ্যমে টানবো আমি। নেক্সট হচ্ছে রেয়ার আর্থ এলিমেন্টস কি কি আছে স্যার? সিরিয়াম, ডেসপেন, এরবিয়াম, ইউরোপিয়ান, গ্ল্যাডিয়াম, এই সবগুলো কিন্তু ব্যাপারটা দেখে নাও। কেন তোকে আমি তোমায় কোশ্চেন করবো কি স্যার কোনটা রেয়ার আর্থ মিনারেলস নয়। তো চলো নেক্সট আর কি কি মিনারেলস আছে রেয়ার আর্থ আমি দেখে নিই। হলমিয়াম, ল্যাথানিয়াম, লিউটেনিয়াম, নিউডোমিয়াম, সিউডোমিয়াম, প্রোমিথিয়াম, তারপর হচ্ছে স্যামারিয়াম, স্ক্যান্ডিমিয়াম, টার্বিয়াম, থোরিয়াম।
তারপর থুলিয়াম, টার্বিয়াম, তারপর হচ্ছে ট্রিরিয়াম। তার মানে এই সমস্ত কিন্তু তুমি দেখতে হচ্ছে রেয়ার আর্থ কনসেপ্ট। ঠিক আছে, তার মানে স্যার কোম্পানিগুলো যে গ্রো করছে এরা কিন্তু এবার আস্তে আস্তে ইনভেস্ট করবে এইসব পয়েন্টে, যেখানে কিন্তু দিনের পর দিন মার্কেট গ্রো হবে, বুম হবে, আর জিডিপি কিন্তু 3 নম্বর স্থানে আসতে পারে ইন্ডিয়ার, যদিও জিডিপি এখন 4 নম্বরে রয়েছে। ক্লিয়ার? তো চলো, ইম্পর্টেন্স কি, একটাই স্পেশাল করিডোর বানাবো রেয়ার মিনারেলস এর জন্য, যেখানে র মেটেরিয়াল আমি ইনশিওর করব, সিকিউরিটি কেসের জন্য হাই টেকনোলজি ম্যানুফ্যাকচারিং, ব্যাটারি টেকনোলজি, দেন স্ট্র্যাটেজিক অ্যান্ড অ্যাডভান্স ইন্ডাস্ট্রি। তার মানে বুঝতে পারছো 3টে পয়েন্ট কিন্তু আমাদের ইম্পর্টেন্সের মধ্যে থাকছে। তো দিস ইজ দ্য বেস্ট উই হ্যাভ গট। আমি এইটুকু বলবো, যদি ঠিকঠাক এইটা এগায় তাহলে কিন্তু আর আগামী 2-3 বছরের মধ্যে তুমি এটা বুঝবে কি স্যার কোন পরীক্ষাটা আমি আগে দেবো, কেন কি সব পরীক্ষা ক্লাস করে যাচ্ছে ডেটে, কেন কি বুঝতে পারছো না কোন পরীক্ষা আগে হবে, বিকজ অফ সাম এলিমেন্টস। তো আশা করি সরকার যদি এটা ভেবে থাকে আর আমরা যদি এটা ঠিকঠাক ভেবে থাকি, তার মানে কি নিশ্চয়ই ইন্ডিয়া গ্রো করছে, এটা ফ্যাক্ট। নেক্সট কি আছে বলো? ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং কি সেটা বলছে? টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টরের মধ্যে বাংলাদেশ কিন্তু হেরে গেছে, পেছিয়ে গেছে। আর তুমি জানো কি টেক্সটাইল কিন্তু আমাদের সবচেয়ে বেস্ট, আমাদের এই মুহূর্তে আমাদের ইন্ডিয়া ভালো সাপ্লাই করে। তবে টেক্সটাইলের মধ্যে ট্যাক্সটা কিন্তু কমে গেছে। ইউরোপিয়ান ইউনিয়ন, তুমি জানো ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের অলরেডি সাইন করে গেছে ডিল, মাদার অফ অল ডিল। তাহলে এখানে টেক্সটাইল কিন্তু সবচেয়ে বেশি এক্সপোর্ট হবে, তাই বলে সরকার টেক্সটাইলটা নিয়ে এসছে। লার্জ টেক্সটাইল পার্কস কিন্তু স্টাবলিশ করবে অ্যাক্রস দ্য কান্ট্রি। অ্যান্ড চিপ ম্যানুফ্যাকচারিং কিন্তু সরকার অলরেডি আমাদের করে ফেলেছে, সেটা ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন অলরেডি 2.0 লঞ্চ। ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং এর মধ্যে বাজেট কিন্তু সবচেয়ে বেশি মোবাইল ফোনের উপর দিয়েছে, ইলেকট্রনিক্স কম্পোনেন্টের উপর দিয়েছে। তার মানে কি 40,000 কোটি টাকার মতন নাকি সরকার ইনভেস্ট করে দিয়েছে। এবার যদি এখান থেকে প্রশ্ন আসে সিজিএল এ, স্যার আমাদের এই যে ইলেকট্রনিক্সটা কার পার্ট? তুমি বলবে পিএলআই। স্যার পিএলআই টা কি বলে দিই। পিএলআই টা হচ্ছে প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ। কি বলবো? অলরাইট ক্লাস, প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ। এটা কিন্তু টোটাল সেক্টর কটা আছে স্যার? 14খানা সেক্টর আছে। এন্ড 14খানা সেক্টরের মধ্যে ইলেকট্রিসিটি অলরেডি বুস্ট করে গেছে। তার মানে 40,000 কোটি টাকার মতন নাকি বুস্ট করেছে। দিস ইজ দ্য লাইক আই থিঙ্ক, মানে আমি বলি পিএলআই মধ্যে স্যার সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট ড্রোন টেকনোলজি। তুমি জানো পিএলআই তে ড্রোন টেকনোলজি ছিল, তো ড্রোনটা গত বছর হয়েছিল পিএলআই তে 14খানা সেক্টরে। এখন কিন্তু ইলেকট্রনিক্স উপর জোর দিয়ে দিচ্ছে, মানে ড্রোন আর ইলেকট্রনিক্স ওয়ান অফ দ্য বেস্ট কিন্তু আমি বলতে পারি দ্য ওয়ে টু মেক ইন্ডিয়া গ্রেট। সো ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, আই হোপ কিন্তু এটা ক্লিয়ার তোমার, রাইট? এবার আসি নেক্সট কি বলছে, ফার্মা অ্যান্ড বায়োটেক। ফার্মা অ্যান্ড বায়োটেক কনসেপ্টটা কি একটু দেখে নেব। ফার্মা কনসেপ্টটা কি স্যার? ফার্মাসিউটিক্যালস এর উপর সরকার কিন্তু আরো বেশিরভাগ জোর দিচ্ছে। ইনফ্যাক্ট এটাও কিন্তু পিএলআই স্কিমের মধ্যেই পড়ছে। বায়ো ফার্মা শক্তি একটা স্কিম বেরিয়েছে সরকারের, এটা তুমি জানো। অ্যান্ড ইনভেস্টমেন্ট সরকার 10,000 crore। অ্যান্ড সবচেয়ে প্রথম 3খানা নিউ ইনস্টিটিউশন খুলছে। তো আমাকে বলতে হবে স্যার বায়ো ফার্মার জন্য তো অনেকগুলো ছিল, যেমন আমাদের সিরাম ইনস্টিটিউট, তাই তো? আমাকে শুধু বলতে হবে, কমেন্ট বক্সে কমেন্ট করো এই সিরাম ইনস্টিটিউট কনসেপ্টটা এটা বেসিক্যালি কোন স্টেটে আছে। ঠিক আছে, সিরাম ইনস্টিটিউট সবচেয়ে লার্জ বায়োটেক। তো আমি বায়ো ফার্মার দিকে যাচ্ছি, 10,000 কোটি নতুন মানে আমরা ইনভেস্ট করছি। 3টে নতুন ইনস্টিটিউশন নাকি স্টাবলিশ হচ্ছে, যার মধ্যে নিউজ ইনভেস্টমেন্ট 10,000 কোটি লঞ্চ হয়েছে বায়ো ফার্মা শক্তির জন্য। তাহলে দিস ইজ দ্য ওয়ে। এটাও কিন্তু তুমি দেখবে ইউরোপিয়ান ইউনিয়ন যেটা নাকি সাইন করেছিল মাদার অফ অল ডিল, ওর মধ্যেও বায়ো ফার্মা অলরেডি আছে। তো এর মধ্যে আমি একটাই কথা বলবো কি স্যার, এর থেকে বেস্ট কিন্তু অপশন হবে না। তবে আমি বলি যারা যারা সাপোজ বি ফার্মা করছে বা এম ফার্মা করছে, ঠিক আছে, লাইক ব্যাচেলার্স অফ ফার্মাসিউটিক্যালস, তো আমি একটাই কথা বলবো, তোমরা রেডি থাকো, কেন কি রিসার্চ সেন্টার্স খুলছে সরকার, ঠিক আছে, আন্ডার দ্য এম টেকনোলজি। এম মিনস হোয়াট? আন্ডারস্টুড? অটল ইনোভেশন মিশন। অটল ইনোভেশন মিশন রিসার্চ কিন্তু সরকার এরকমই খুলে দিয়েছে ওখানে। এবার এই রিসার্চ সেন্টার্স গুলো খুলছে, তার মানে কি আর&ডি খুলবে। আর&ডি মিনস রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। এই যে এর মধ্যে চাকরি কিন্তু শুরু হচ্ছে, তার মানে কি যারা যারা রিসার্চ করতে ইচ্ছুক এই যে ফার্মাসিউটিক্যালস নিয়ে, তাদের কিন্তু দিন ঘুরছে, তার মানে কি তারা সরকারি চাকরি দিকে এগাবে। অ্যান্ড হাসপাতালই নয়, ওভারঅল কিন্তু বায়োটেক অ্যান্ড বায়োফার্মা দিকে কিন্তু তাদের চাকরি ফিক্স পার্মানেন্ট হচ্ছে। তার মানে কি তুমি বুঝে নাও, এএনএম এন্ড জিএনএম এই পরীক্ষাগুলো তো রয়েছেই, তার সাথে কিন্তু আলাদা করে বেরোবে এদের সিট, দ্যাট মিনস বি ফার্মা, মিনিমাম কোয়ালিফিকেশন তাদের চাই। তো দোজ হু হ্যাভ কমপ্লিটেড বি ফার্মা, গেট রেডি বিকজ দিস ইজ ইয়োর টাইম। নেক্সট চলে আসো, 3টে নিউ স্টেশন আমরা দেখতে পাচ্ছি যেটা সরকার খুলছে। নিউ সেন্টার্স কিন্তু স্টাবলিশ হবে রিসার্চ অ্যান্ড
ইনোভেশনের জন্য। যেমন R&D ফোকাস কিন্তু কিসের উপর করছে দেখে নেবো। R&D আমি একটু আগেই বলেছিলাম রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের উপর ফোকাস হবে। কিসের জন্য? ফার্মাসিউটিক্যালস কে বুস্ট করার জন্য, ড্রাগ সেক্টরকে। ড্রাগস মানে মেডিসিন। তাহলে মেডিসিন আমরা এবার থেকে পাঠাবো ইউরোপিয়ান কান্ট্রিকে। এন্ড আমরা দুদিন আগেই দেখলাম যে আমেরিকা অলরেডি 50% ট্যাক্সটা কমিয়ে দিয়ে 18% করে দিল। তো দিস ইজ দ্য ডিমান্ডেবল ওয়ে। তার মানে কি আমরা কোথাও না কোথাও আমরা সাবমিসিভ, তার মানে আমরা চেষ্টা করেছি ওনাদেরকে নিয়ে এসে সামনে রাখা কি ইয়েস ইউ হ্যাভ দ্য ডিমান্ড নট আই। দ্যাট মিনস কি আমার কাছে নেই ডিমান্ড, তোমার কাছে আছে। আমার কাছে শুধু এই যে সাপ্লাই আছে, আমি সাপ্লাই করতে রাজি আছি, বাট ইউ গাইজ আর লাইক ইম্পোজিং দ্য ট্যাক্স এন্ড ট্যাক্সের উপর ট্যাক্স চাপাচ্ছ। তো আমি কি করে করব? এবার ওরাই কিন্তু এসে বলছে না ট্যাক্স কম করবো, তোমরা সাপ্লাই করো। তার মানে কি সাপ্লাই মেক্স ডিমান্ড এন্ড ডিমান্ড মেক্স সাপ্লাই। তার মানে কি হলো কি প্রাইস কিন্তু আমরা জাজমেন্ট করবো কোন প্রাইসের মধ্যে বাড়বে না কমবে, এই ফ্যাক্টটা কিন্তু থাকবে। ক্লিয়ার? চলো নেক্সট আসি 6 এরিয়া যেখানে গভর্নমেন্ট কিন্তু আমাদের ওভারঅল করছে, যেটা হচ্ছে কি কি? আরবান, স্ট্র্যাটেজিক, ট্র্যাডিশনাল, সিকিউরিটি, ইনফ্রাস্ট্রাকচার, এমএসএমই। এমএসএমই কিন্তু ক্লাস প্রতি বছর দেখছি কিন্তু আমাদের রয়েছে। আর এমএসএমই এর জন্য সরকার কিন্তু বলতে চেষ্টা করছে যেন কিন্তু অভিযান চালাবে। ঠিক আছে, আর প্রচুর অভিযান চালিয়েছে। বিবাদ সে বিশ্বাস। বিবাদ সে বিশ্বাস তুমি যদি এর আগের বাজেটটা দেখে থাকো, বিবাদ সে বিশ্বাস এর যদি আগের বাজেটটা দেখে থাকো, এটা হচ্ছে বলতে গেলে ফার্স্ট এন্ড সেকেন্ড ফর্মে রয়েছে। এটা এমএসএমই এর জন্যই বেরিয়েছিল, সরকার বার করেছিল। আর এমএসএমই নতুন ভাবে রিভাইজ করেছে সরকার 2025-এ বাজেটে। এর আগেরটা সেখানে তুমি দেখেছিলে কি মিনিমাম ইনভেস্টমেন্ট আমাদের 2.5 করোড় ছিল, আর ম্যাক্সিমাম কিন্তু ইনভেস্টমেন্ট আমাদের পৌঁছে গেছিল 500 কোটি। তার মানে কি এমএসএমই কে নিয়ে সরকার কিন্তু ভেরি সিরিয়াস। ইনফ্যাক্ট যদি বলি আমাদের স্টেট গভর্নমেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু এমএসএমই কে নিয়ে ভেরি সিরিয়াস। তো এমএসএমই এর জন্য কোন একটা স্কিম সরকার বার করেছে পশ্চিমবঙ্গতে, ক্যান ইউ সে দ্যাট? তো প্লিজ যদি মনে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আই এম জাস্ট ওয়েটিং ফর ইউর কমেন্ট। চলো সো নেক্সট মুভিং টু স্ট্র্যাটেজিক ম্যানুফ্যাকচারিং। দেখো স্ট্র্যাটেজিক না হলে কিন্তু কোনো জিনিসই পাস করা যায় না। আর এখানে স্ট্র্যাটেজিক ম্যানুফ্যাকচারিং এর উপর কাজ করেছে। তার মানে কিসের উপর? প্রোডাকশন ক্যাপাসিটি, এসেনশিয়াল এমার্জিং সেক্টর। কি কি এমআই সেক্টর? লাইক ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রির মধ্যে ওল্ড ডিক্লাইনিং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরস কে আমরা রিভাইভ করব। তার মানে কি পুরনো সেক্টরস গুলোকে আমরা নতুন ভাবে করবো আর কি। এমএসএমই সেক্টরের মধ্যে স্মল ইন্ডাস্ট্রিকে গ্লোবাল চ্যাম্পিয়ন বানাবো। গ্লোবাল চ্যাম্পিয়ন মানে বুঝতে পারছো? এই 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 তার মানে কি আমরা মাইক্রো ছিলাম, আমরা স্মল হব, আমরা ফাইনালি মিডিয়াম হব। বুঝতে পেরেছো? তার মানে আস্তে আস্তে রাস্তা আমরা দেখাচ্ছে সরকার। আচ্ছা, তেমনি আমরা যদি বলি ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে স্ট্রেনথেন রোডস, রেলওয়েজ এন্ড বেসিক ইনফ্রাস্ট্রাকচার, এটার উপর সরকার কিন্তু চেষ্টা করছে। যদিও আমি আগে বলেছিলাম লজিস্টিকের উপর সবচেয়ে বেশি চাপ দিচ্ছে সরকার এবারে। সিকিউরিটি, লং টার্ম ইকোনমিক সিকিউরিটি, ইয়েস। তার মানে কি তুমি যদি সাপোজ মনে করো কি স্যার আমি পিএলআই স্কিম দেখেছি 14খানা সেক্টর বলছে ড্রোন টেকনোলজি, ফার্মা এইসব নিয়ে। তো ধরুন স্যার আমার কাছে 10 লাখ টাকা আছে, আমি ইনভেস্ট করতে চাইছি লাইক ড্রোন টেকনোলজিতে। তো আমি স্যার এটা করতে পারি? সরকারে এই কথারও বিশ্বাস কি করা যেতে পারে? আর মাঝখান থেকে যদি ড্রোনের কোনো ডিমান্ড না হয়, আমি ড্রোন যদি বানাই আর কোম্পানি ক্রিয়েট করি, তাহলে তার সাপ্লাই কাকে করবো? তো সেটাও একটা ফ্যাক্টর। সরকার বলে দিয়েছে ওভারঅল কি ইকোনমিক অ্যাক্টিভিটিটাকে আমরা কিন্তু লং টার্মের জন্য ভাবছি, এবং আরবান ডেভেলপমেন্ট হচ্ছে কিনা লং টার্ম ভাবছি। ডেভেলপ সিটি অ্যান্ড সেন্টার্স কিন্তু আমরা করব, বাট দেন এই সিকিউরিটির জন্য যদি না দিই কাউকে, তাহলে কেউ কিন্তু আগে আসবে না, কারোর টাকা কিন্তু গাছে ওঠে না। তো সেই জন্য সরকার কিন্তু তার একটা ভ্যালুয়েবল জিনিস বলেছে। আর একটা কথা স্যার, এখানকার কথা যে বলছেন আপনি, এটা কি স্যার মানে হতে পারে? নাও তো হতে পারে স্যার। আই এম সরি টু সে, বাজেট কিন্তু সাংবিধানিক অসাংবিধানিক নয়। তাই বলে এখানে একটা কোয়েশ্চেন এসেছিল কি ক্যাপিটাল বাজেট যেটা আমাদের সরকার বলেন, এটা কি রিভার্সিবল ইন নেচার না ইরিভার্সিবল ইন নেচার? না স্যার, এটা অ্যাকচুয়ালি কিন্তু ইরিভার্সিবল, এটা চেঞ্জ করা যাবে না স্যার, নেভার। চলো এবার আসি নেক্সট, এক্সপ্যানশন অফ দ্য ম্যানুফ্যাকচারিং ইন দ্য স্ট্র্যাটেজিক এন্ড এমার্জিং সেক্টর। কি কি আমি বললাম একটু আগে, বায়োফার্মা শক্তি স্কিম, ঠিক আছে, বায়োফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং করার জন্য। আর্লি লঞ্চ অফ দ্য ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন ISM 2.2 একটু আগে বললাম, ঠিক আছে। ইলেকট্রনিক কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং এর জন্য সরকার কিন্তু 40,000 কোটি খরচা করেছে। তেমনি ডেডিকেট ফ্রেড করিডোর জন্য সরকার উড়িষ্যা, কেরালা, অন্ধ্রপ্রদেশ এন্ড আমাদের তামিলনাড়ু সিলেক্ট করেছে। স্টাবলিশমেন্ট অফ দ্য 3 ডেডিকেটেড কেমিক্যাল পার্কস, এটা আমি সামারি হিসেবে নিয়ে আসলাম। আর একটা সরকার স্কিম করেছে যেটা কিসের জন্য? কনস্ট্রাকশন এন্ড ইনফ্রাস্ট্রাকচারকে পুশ করার জন্য, সেটা হলো CISE স্যার। আচ্ছা, এবার স্যার এই CISE কনসেপ্টটা কি স্যার? ওভার আস্তে আস্তে যাচ্ছি, তবে এই অবধি আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন কি আমি বলেছিলাম কি কোয়েশ্চেন আমি তোমাকে জিজ্ঞেস করব। তো এইটুকু দেখে নাও কি কি ব্যাপারটা আমাদের কম্প্যারেটিভ রয়েছে।
নেক্সট এবার আসি যে স্কিমের কথা বলছিলাম, যে আমাদের কন্টেনার জন্য 10,000 কোটি সরকার খরচা করেছে আগামী 5 বছরের জন্য কন্টেনার ম্যানুফ্যাকচারিং স্কিমের জন্য। তার মানে বুঝতে পারছো, কন্টেনার ম্যানুফ্যাকচারিং মানে কন্টেনার, যে বড় বড় কন্টেনার হয় তার ম্যানুফ্যাকচারিং। এবং আমাদের স্কিম ইন্ট্রোডিউস করছে রিভাইভাল অফ 200 হেরিটেজ ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার্স। হ্যাঁ স্যার, হেরিটেজ কিন্তু আমাদের সরকার চেষ্টা করেছে আরো বেশি করে করা, কেন কি এই করিডোরটা সরকারের প্রচুর লাভ হচ্ছে আজকাল। এক্সাম্পল দেখতে পাচ্ছ, বেনারস থেকে শুরু করে রাম মন্দির, এই সব ক্লাস্টার্স গুলো কিন্তু সত্যি কাজে আসছে এবং আমাদের এইটা ইন্টারন্যাশনাল টাচ হচ্ছে। তার মানে কি বাইরেকার ফরেনার্সও কিন্তু এসে এখানে ঘুরে যাচ্ছে। নেক্সট তুমি দেখো, এমএসএমই কে আমরা সবচেয়ে বেশি কিন্তু গুরুত্ব দিয়েছি এখানে। আচ্ছা, তেমনই আমরা যদি আস্তে আস্তে করে দেখি আমরা কি কি সাপোর্ট দিতে চলেছি, ভালো করে বুঝবে। আমরা যদি এমএসএমই কে মানে চেষ্টা করি এগানো, তাহলে প্রথম কথা ইকুইটি সাপোর্ট দিতে হবে। ইকুইটি মানে সরকার কিন্তু এমএসএমই কে ডেভেলপমেন্টের জন্য নিয়ে আসছে, 10,000 কোটি তো খরচা করছেই, তার সাথে অ্যাডিশনাল 2,000 কোটি আমাদের সেলফ ল্যান্ড ইন্ডিয়া ফান্ডের জন্য করছে। তার মানে কি ইকুইটি সাপোর্ট সরকার দিচ্ছে ডাইরেক্ট, কিন্তু বলতে আমাদের সরকার একটা কি বলছে মালিকানা ট্রান্সফার করে দিচ্ছে, কি আমরা এই 10,000 কোটি বলতে অ্যাডিশনাল 2,000 কোটি দিয়ে আমরা সেলফ ল্যান্ড মানে আত্মনির্ভর কনসেপ্টটা আমরা নিয়ে আলোচনা করতে পারি। তার মানে যে জিনিসটা চায়না থেকে আনাতাম সেটা কিন্তু দেশের ভেতরে তৈরি করতে পারি। তো এরকমই সরকার অনেক আগে খরচা করেছিল, তুমি যদি ভালো করে দেখো হাইড্রোজেন মিশন। হাইড্রোজেন মিশনের জন্য সরকার খরচা করেছে সেই সময় 2023-এর বাজেটে, সেটা হচ্ছে প্রায়, যতদূর মনে আছে আমার, সেটা হচ্ছে 19,700 কোটি টাকা। অ্যান্ড হাইড্রোজেনে খরচা করার পর আমরা ভাবলাম কি বেকার বেকার টাকা খরচা করছে, ক্লাস বিলিভ মি 2025-এর মধ্যে এসে দেখছি হাইড্রোজেন ট্রেন চলছে। ঠিক আছে, আমি দেখছি হাইড্রোজেনের জন্য গ্যাস যে এমিট হচ্ছে সেটা আবার গুজরাট এক নম্বর টপ নম্বরে চলে এসছে। আবার গুজরাট ওয়ান অফ দ্য হাইড্রোজেন মানে মেকিং সেন্টার। তাহলে এই জায়গা থেকে আমরা একটা জিনিস তো বুঝলাম কি স্যার, বাজেটটা ডোন্ট টেক ইট ইজি, কেন কি এখানে অনেক কিছু আছে যেটা আমাদের স্যার বুঝতে পারতে আমাদের বুঝতে সমস্যা হচ্ছে না কি স্যার আগামী কি হতে চলেছে আমাদের সাথে। তবে এই যে যারা স্টুডেন্ট, যারা ফ্রেশার্স রয়েছে, তারা তো নিশ্চয়ই ভাবছো কি স্যার আমাদের আগামী কি অ্যাপ্লাই করলে স্যার পরীক্ষাগুলো, আশা করি কিন্তু পরীক্ষাগুলো হবে। তাহলে একটু যদি ভালো করে বোঝো, ওয়েট না করে বুঝে নাও এই জিনিসগুলো আমি তোমাকে বলছি। ফার্মাসিউটিক্যালস, তারপর হচ্ছে আমাদের এমএসএমই, তারপর হচ্ছে আমাদের রেলওয়ে সেক্টর, তারপর হেলথ সেক্টর, তারপর হচ্ছে বুঝতে পারছো এডুকেশন সেক্টর। এইসব সেক্টরের লোক আমার লাগবে, সায়েন্স কমার্স আর্টস যে কোনো হোক না কেন আমার দরকার আছে। সেই জায়গা থেকে আমাদের বুঝতে হবে স্যার আগামী কি কি চাকরি পরীক্ষাগুলো আসছে। নেক্সট হচ্ছে আমাদের লিকুইডিটি সাপোর্ট। সরকার লিকুইডিটি সাপোর্ট দিচ্ছে কিভাবে, 7 লক্ষ যদি ভালো করে দেখো, এখানে কিন্তু আমাদের কোটি প্রায় নাকি ইনভেস্ট করছে গভর্নমেন্ট এমএসএমই এর জন্য থ্রু ট্রেডস মানে কি রিসিভেবল ডিসকাউন্টিং সিস্টেম, এই কনসেপ্টের মাধ্যমে। ক্যাপাসিটি সাপোর্ট যদি সরকার দিয়ে থাকে তাহলে ক্লাস্টার সেন্টার্স কে দিচ্ছে, টায়ার 2 টায়ার 3 সিটি কে, এটা কিন্তু খুবই দরকার, কেন কি টায়ার 1 সিটি তো সবাই দেয়, টায়ার 2 টায়ার 3 সিটি তো আমাদের দেয় না। তো ওই সিটিস গুলোকে আমাদের করতে হবে যে কিন্তু আন্ডার ডেভেলপে রয়েছে। এবার হচ্ছে এমএসএমই মিট কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট রিলেটেড টু এফিসিয়েন্সি এন্ড স্কেল। গভর্নমেন্ট রিপোর্ট কার্ড অন দ্য ইকোনমি বলছে সেলফ লাইন্সের উপর বেরিয়েছে অবশ্যই, এনার্জি সিকিউরিটি উপর বেরিয়েছে অবশ্যই, রিডিউস ডিপেন্ডেন্সি অন দ্য ইম্পোর্ট, আমরা ইম্পোর্টের উপর সবচেয়ে কম ডিপেন্ডেন্সি হতে চলেছি। তার মানে আমরা নিজে জিনিস নিজে তৈরি করবো ক্লাস, এক কথায়। নেক্সট হচ্ছে আমাদের গ্রোথ রেট কত সরকার এক্সপেক্ট করছে, বলতে 2026-27-এ বলতে 7% গ্রোথ কিন্তু বলেছে, কিন্তু এর আগেও বলেছিল, কিন্তু আমরা দেখলাম কি মোটামুটি 8.2% হাইয়েস্ট গ্রোথ দেখিয়েছিল। এটা অ্যাকচুয়ালি কোয়ার্টার সাম রাউন্ড তোমার 2-তে, এটা 2025-এ। তাহলে ব্যাপারটা হলো কি স্যার আমাদের সরকার একটা টার্গেট নেয় অবশ্যই, কিন্তু তার থেকে বেশি গ্রোথ হয়ে যায়, এটুকু শিওর। নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্স কিন্তু 12 বছর আমাদের নাকি নিতে হবে, কেন কি সরকার বলেছে ইকোনমি রিমেন স্টেবল উইথ দ্য ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল। আচ্ছা, এই যে ইনফ্লেশন কনসেপ্টটা কিন্তু সরকার বলতে নিয়েছে, এবং আমাদের এই ইনফ্লেশনটা প্লাস মাইনাস 4%-এর মধ্যে কিন্তু অলরেডি 2016 সালে অরিজিৎ পটেল কমিটির মাধ্যমে নিয়েছিল, রাইট। এবার হচ্ছে কি এই যে +-4% মানে কি +2 -2, তার মানে হলো কি স্যার 4+2 হলো 6, আর 4-2 হলো 2। আবার বলছি 4+2 হলো 6, আর 4-2 হলো 2। তার মানে কি 6 এর বেশি নয় আর 2 এর নিচে নয়। আবার বলছি 6 এর বেশি নয় এবং 2 এর নিচে নয়। ইনফ্লেশন মাস্ট বি আন্ডার কন্ট্রোল আন্ডার দিস। তার মানে কি 4%-এর মধ্যে থাকতে হবে, 4% থেকে বেশি নয় স্যার। তার মানে কি 3% থাকতে পারে, 2% থাকতে পারে, তবে 6 এর বেশি নয়, 2 এর নিচে নয়। অলরেডি আমরা এই ইকোনমি আমরা স্টেবল করে ফেলেছি। তুমি যদি ভালো করে দেখো এখন মানে এই যে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি যাকে বলি আমরা, এটা রাইট নাও যদি আমি ডেটা দেখি, আমরা দাঁড়িয়ে আছি লাইক বলতে জানুয়ারি মাসে, কেন কি ফেব্রুয়ারি মাসে আমি বলবো না, কেন কি সবে ফেব্রুয়ারি 3 তারিখ হয়েছে,
ঠিক আছে, আমি জানুয়ারি মাসে দাঁড়িয়ে আছি, তবে জানুয়ারি মাসের আগের যদি বলি ডিসেম্বরই হয়, তাহলে কি একটা মান্থ আমরা পেছিয়ে চলি, তো ডিসেম্বর হিসেবে যদি ইনফ্লেশন চেক করো, তাহলে মোটামুটি 1.33% সামথিং ইনফ্লেশন রয়েছে, যেটা কিন্তু আমাদের সত্যি লজ্জা লাগছে কি মুদ্রাস্ফীতি এত কি করে কমে গেল। কন্ট্রোল তো ঠিক আছে, 6-এর বেশি না 2-এর নিচে না, তবে 2-এর নিচে এটা কি করে হয়? তার মানে মুদ্রাস্ফীতি আন্ডার কন্ট্রোল রয়েছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। নেক্সট হচ্ছে গ্লোবাল চ্যালেঞ্জ আমরা দিয়ে দিয়েছি কিসে? সাপ্লাই চেনে। তারপর হচ্ছে আমাদের মুভিং স্টেডি টুয়ার্ডস দ্য গোল অফ দ্য ডেভেলপমেন্ট ইন্ডিয়া। ডেভেলপ ইন্ডিয়া আমরা যেতে চাইছি। দেখো, ডেভেলপ ইন্ডিয়া যেতে গেলে আমরা জিডিপিতে মোটামুটি 1-2-3 তে র্যাঙ্কিং করব। তার মানে কি আমরা এখন রয়েছি 4 নম্বর জিডিপি। তো সেখানে আমি যদি বলি ডেভেলপ ইন্ডিয়াতে আমাদের চ্যালেঞ্জেস গুলো থাকছে কিন্তু। নেক্সট যদি বলো স্পিড নিয়ে যদি বলি, অবশ্যই কিন্তু সরকার গতি শক্তি প্ল্যান একটা চালু করছে বা চালু করেছিল আগে অলরেডি, পিএম গতি শক্তি। ঠিক আছে, পিএম গতি শক্তি প্ল্যান। ওকে, এটা স্পিড নিয়ে সরকার অলরেডি আগে তোমাকে বলে দিয়েছিল, মানে তোমাকে অ্যালার্ট করে দিয়েছিল, তুমি অ্যালার্ট হওনি বলে তোমরা এখন এনএচএআই মানে ন্যাশনাল তোমার হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এখানে চাকরিটা পাওনি। কেন কি এনএচএআই তে রিসেন্টলি কিন্তু অলরেডি আমাদের ফর্ম ফিল আপ ছিল। তার মানে আমি আবার বলছি বাজেটকে এই জন্য পড়া, বিকজ আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে স্যার বোঝা কি স্যার কি কি আমাদের নতুন পরীক্ষা আসতে চলেছে। নেক্সট, এবার দেখো ইনক্লুসিভ গ্রোথ যদি বলি, সবাইকে নিয়ে একসাথে কাজ করব, যেটা টুগেদার উইথ অল কনসেপ্ট। এটা হচ্ছে এভরি ফ্যামিলি এন্ড এভরি রিলিজন। ইয়েস স্যার, রিজন, আই এম সরি, ভুল করে রিলিজন হয়ে গেছে, রিজন কনসেপ্টটা কিন্তু আমরা দুজনকে নিয়ে আলোচনা করছি। তারপর হচ্ছে কার্বন ক্যাপচার ইউটিলাইজেশন রিসোর্স স্টোরেজ, সিসিইউএস। এটা ভালো করে দেখে নাও, ফুল ফর্মটা কিন্তু জিজ্ঞেস করবে। এই সিসিইউএস টেকনোলজি আমাদের উইল বি প্রমোটেড ওয়ের। তো মনে রাখবে এই সিসিইউ প্রমোটার ব্যাপারটা যেটা বলছে, এটা কিছুই নয়, ক্যাপাসিটি ইউটিলাইজেশন। তার মানে আমরা কতটা প্রোডাকশন করতে পারি সেটা নিয়ে আলোচনা হচ্ছে এখানে। তাহলে দেখবো কি স্যার আমরা কোথায় কোথায় ক্যাপাসিটি বাড়াতে চাইছি, লাইক পাওয়ার, লাইক সিমেন্ট, লাইক স্টিল, লাইক অয়েল, লাইক কেমিক্যালস, মানে টোটাল হচ্ছে 5খানা স্যার। ঠিক আছে, এবং এই পলিসি ফ্রেমওয়ার্কে আমরা 20,000 কোটি খরচা করতে চলেছি সাপোর্ট দিস ইনিশিয়েটিভ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ দ্য পার্সন উইথ ডিসেবিলিটি, মানে কি যারা হ্যান্ডিক্যাপ, যেমন আমরা স্কিম একটা চালু করেছি দিব্যাং কৌশল যোজনা, স্কিল ডেভেলপমেন্টে ওদেরও যেন হয়। তার মানে কি যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে তাদেরও যেন এই জিনিসটা দেখা যায় কি তাদেরও স্কিল যেন হয়। স্কিলের জন্য প্রোগ্রাম সরকার লঞ্চ করেছে, সেটার নামটা হচ্ছে প্রধানমন্ত্রী কৌশল্য বিকাশ যোজনা। ইফ ইউ নো, এটা কিন্তু আমাদের নর্মাল লোকেদের মানে জন্য, সবাই কিন্তু ওখানে ফ্রি কোর্স করতে পারে। ফ্রি কোর্স মানে কম্পিউটার সার্টিফিকেট কোর্সেস করতে পারে। বাট দেন প্রধানমন্ত্রী কৌশল্য বিকাশ যোজনা যদি আমি বলি, এটা নর্মালের জন্য ছিল, সরকার অ্যাড করলো কি দিব্যাং কৌশল যোজনা, এটা স্কিল ডেভেলপমেন্টের জন্য অ্যাড হয়ে গেছে। ক্লিয়ার? নেক্সট, এটা ইকুয়াল অপরচুনিটি সরকার কিন্তু আমাদের সবাইকে দিতে চাইছে, লিভ টুগেদার উইথ ডিগনিটি। ঠিক আছে, ডিগনিটি বলতে বুঝতে পারছো নিজে নিজের সেলফ রেসপেক্ট একটা সবারই আছে। ডিসেবিলিটি উইল বি প্রোভাইড ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড স্পেশালাইজড ট্রেনিং, এটা একটা রয়েছে। দিব্যাং সহায়তা যোজনা, এটা একটা কল সেন্টার থাকবে। কল সেন্টার মানে বুঝতে পারছো, কল সেন্টার থেকে তুমি ফোন করে বুঝতে পারবে কি আমাদের জন্য কি কি রয়েছে, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য সরকার কিন্তু একটা ওয়ান স্টেপ এগিয়ে গেল। নেক্সট হচ্ছে সাপোর্ট উইল প্রোভাইডেড টু ইনক্রিজ প্রোডাকশন অফ আর্টিফিশিয়াল লিম্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডিভাইসেস। ভালো করে শুনবে, আর্টিফিশিয়াল লিম্স মানে বুঝতে পারছো অনেকের আজকাল কিন্তু বুঝতে পারছো খুবই দুঃখজনক ব্যাপার, অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যান্ড দিয়ে হচ্ছে একটা পা কেটে যাচ্ছে, হাত কেটে যাচ্ছে, অ্যান্ড সেই মানুষটা কি করে চালাবে? অ্যান্ড সমাজে থাকতে গেলে তো বুঝতে পারছো ইকুয়ালিটি দরকার। সেখানে কিন্তু আর্টিফিশিয়াল লিম্স এর উপর কাজ করেছে সরকার। অ্যাসিস্ট্যান্ট ডিভাইস মানে কি বুঝতে পারছো, শোনা মানে হিয়ারিং কনসেপ্ট একটা ব্যাপার থাকে, তো হিয়ারিং ব্যাপারটা কিন্তু ওখানে আমাদের সরকার নিয়ে এসেছে থ্রু আর্টিফিশিয়াল লিম্স এর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন। তার মানে কি এই আর্টিফিশিয়াল লিম্ব ম্যানুফ্যাকচারিং কর্পোরেশনের মাধ্যমে আমরা দেখতে চলেছি আর্টিফিশিয়াল লিম্স অলসো অ্যান্ড অলসো অ্যাসিস্টেড ডিভাইসেস, রাইট? এবার আমি প্রমোশন অফ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বলি, ইনভেস্টমেন্ট বলি, ইন্টিগ্রেশন বলি, সবগুলো এআই মাধ্যমে হবে আর কি। আর তুমি দেখেছো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে জাস্ট একদিন আগে দুদিন আগে বলতে পারো, আমাদের মাননীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইনি এআই ট্যাকটিক্সটা উনি বোঝালেন কিভাবে আমরা কিন্তু স্পেশালাইজ এআইটা কাজে লাগাচ্ছি। এরকম নয় কি এআই আমি নিয়ে চাকরি নিয়ে নিচ্ছে সবার, তা নয়। ওনার বক্তব্য একটাই ছিল কি এআই আমরা এরকম জায়গায় ইউজ করব যেটা সত্যি মানুষের দরকার। তো সেখানে আমি রিপ্লেসমেন্ট আমি চাইছি না মানুষের, তবে আমি এটা চাইছি এআই যেন কিন্তু অন্যভাবে হেল্প করতে পারে অন্য মানুষকে, যে মানুষের দরকার, যেমন ডিসেবিলিটি কনসেপ্ট। তো আশা করি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এই কথাটা সবারই ভালো লেগেছে। হ্যাঁ, আপনি এআইটাকে ভালোভাবে ইউজ করতে চাইছেন আর কি। নেক্সট চলে আসো, এবার আসি স্যার আমাদের মূল কথা, মুদ্রা কথা। স্যার আমাদের এই যে কনসেপ্ট গুলো একটু বলুন, ব্যাপারটা কি ভালো করে বুঝবে। রেভিনিউ এক্সপেন্ডিচার আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার কনসেপ্টটা কি স্যার? রেভিনিউ এক্সপেন্ডিচার মানে হচ্ছে কি স্যালারি যেটা আমরা কর্মীদেরকে দিয়ে থাকি সরকারি, তাদের একটা স্যার খরচা,
প্লাস আমাদের হঠাৎ করে যদি ইন্টারেস্ট পেমেন্ট করতে হয় লোনে, সেটাও একটা খরচা। তো সেই খরচাগুলো যদি ভালো করে দেখি, এটা হচ্ছে প্রায় ওই 6.6% সামথিং অফ দ্য জিডিপি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মানে কি টোটাল ক্যাপিটাল উপর খরচা কত, 11.5% অফ দ্য জিডিপি। ইয়েস স্যার। তেমনই আমি যদি বলি রেভিনিউ রিসিভড, রেভিনিউ রিসিভড মানে হচ্ছে বেসিক্যালি ট্যাক্স থেকে ইনকাম হয়। তো ট্যাক্স থেকে যে ইনকামটা হচ্ছে স্যার, সেটা হচ্ছে 5.7% অফ জিডিপি, রাইট। নেক্সট হচ্ছে স্যার ক্যাপিটাল রিসিট, তার মানে কি আমি কি করছি, ক্যাপিটাল রিসিভড ইনকাম করছি, তার মানে আমরা কিছুটা অ্যাসেটকে বলতে বিক্রি করছি বা অ্যাসেটকে স্যার সরাচ্ছি। যে অ্যাসেটটা স্যার আমাদের সরকারি অ্যাসেট ছিল, হতে পারে ওখান থেকে আমাদের টাকা আসছে না, তাহলে ক্যাপিটাল রিসিভড আমাদের প্রায় এই যে 84% সামথিং, তার মানে একটু বেশি আছে বলে এটা কিন্তু আমি বলবো একটু সরকার কমাতে হবে। কেন কি ক্যাপিটাল রিসিভড ইনকাম অ্যাকচুয়ালি কিন্তু অ্যাসেট থেকে অ্যাসেটকে মানে আমরা সরিয়ে বা অ্যাসেটকে ভাড়া দিয়ে ইনকামটা করে থাকি আর কি। তো সেটা একটু সরকারকে দেখতে হবে যেন এই ইনকামটা একটু কমিয়ে, আমার মনে হয় ওই যে তোমার বলতে রেভিনিউ রিসিভ কনসেপ্টটা, যেটা ট্যাক্স থেকে এবার ট্যাক্সের উপর ইনকাম করতে যাবে, তাহলে কিন্তু সরকার এবার যদি ট্যাক্সটা বাড়ায়, তাহলে এবার কাস্টমার্স মানে লাইক আমরা যে মানুষ আছি তারা ভরকে যাবো, না স্যার না, ট্যাক্স বাড়লে আমাদের কিন্তু চাপ হয়ে যাবে, ট্যাক্স বাড়াতে দেবো না, তাহলে ইনকাম সোর্স থেকে আসবে। তো সরকার তখন কিন্তু অ্যাসেটের উপর ডিপেন্ড করে, বেসিক্যালি লোন নেয় বা আলটিমেট ডেভেলপমেন্টের জন্য তোমার সরকার কিন্তু টাকা নেয়। তো সেক্ষেত্রে টাকা নিচ্ছে সরকার, একটা ফ্যাক্ট, কিন্তু সরকারকে একটু যদি রিপ্লেসমেন্টের জন্য অন্য কিছু দেখা উচিত। তেমনই আমি যদি বলি রেভিনিউ ডেফিসিট, তার মানে কি নর্মালি যে রেভিনিউ আছে তার মধ্যে যদি ডেফিসিট হয়, তো ডেফিসিটটা এইবারে দেখা গেছে ইয়েস 12.4% জিডিপি, এটা কিন্তু একটু স্যার সরকারকে মানে ডেফিসিটটা কমাতে হবে। নেক্সট হচ্ছে আমাদের এই যে ফিসকাল ডেফিসিট, ফিসকাল ডেফিসিটটা কি স্যার, যদি ফিসকাল ডেফিসিটের কথা বলি, তাহলে কিন্তু এটা হলো টোটাল আমাদের ফিসকাল মানে টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিভড। যদি ফর্মুলাটা দেখো আমি লিখে দিচ্ছি এখানে, ফিসকাল ডেফিসিট, ফিসকাল ডেফিসিট equals to total expenditure minus total receipt has a other than borrowing, মানে লোন বলতে পারো। তার মানে লোনটাকে ছেড়ে যদি আমি করি, তাহলে এইটা হচ্ছে ফিসকাল ডেফিসিট। যদিও ফিসকাল ডেফিসিট কিন্তু আগে ছিল 6.4%, নেমে এলো 5.9%, তারপর হচ্ছে আমাদের 4.4%। তার মানে কি বেসিক্যালি আমাদের এটা কমতে চলেছে, তাই না, ফিসকাল ডেফিসিট কমছে। আর ফিসকাল ডেফিসিট কমাটাই ভালো, কেন কি আমরা চাইছি ওটাকে লেস দেন 3% এর মধ্যে রাখবো। তো 3% মানে বুঝতে পারছো, তার মানে আমরা চেষ্টা করছি টার্গেট 3%, কিন্তু এখনো 4.4% গিয়ে আটকে গেছে, তাই তো। তাহলে ফিসকাল ডেফিসিট আমরা খরচা বাড়াতে চাইছি না, বরঞ্চ উল্টে ঘাটতিটা কমাতে চাইছি। তাহলে আমি ব্যাক যাচ্ছি, ওই ফিসকাল ডেফিসিটের মধ্যে এখন কত আছে স্যার, মোটামুটি 8.8% নয় স্যার, এটা অ্যাকচুয়ালি ওটা আমি টোটাল বলছি, বাজেট এক্সপেন্ডিচার যদি বলি এটা হচ্ছে 4.3%, মানে বুঝতে পারছো 4.3% হিসেবে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিসকাল ডেফিসিট। প্রাইমারি ডেফিসিটটা কি স্যার, প্রাইমারি ডেফিসিট যদি ফর্মুলা বলি, তাহলে প্রাইমারি ডেফিসিট হচ্ছে কি দেখে নেব, তার মানে ফর্মুলা হলো ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট, ঠিক আছে, মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট, ঠিক আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে প্রাইভেট ডেফিসিট ফিসকাল ডেফিসিট থেকে মাইনাস পেমেন্ট করলেই যা হয় আর কি। চলো তাহলে দেখে নিই কত আছে। প্রাইভেট ডেফিসিট অফ 0.7% অফ দ্য জিডিপি, মানে নট ব্যাড, নট ব্যাড, নট ব্যাড। আমি বলবো কি মোটামুটি এই যে 25-26 থেকে 26-27 যদি দেখো 0.7%, তার মানে কমছে। 1.4, 0.8, 0.8, 0.7, তার মানে কমছে। এটাও দেখো ফিসকাল ডেফিসিটটা 4.8, 4.4, 4.3 সামথিং, 4.3 কমছে। তাহলে নাও ইটস গুড, আমি বলবো এটা কমছে, তার মানে এটাও কমছে। আর রেভিনিউ ডেফিসিটটাও কিন্তু আমরা একটু কমানোর চেষ্টা করছি, যদিও কিন্তু ওখানে কমেনি, ঠিক আছে। চলো এবার আসি, বুঝতে পেরেছি কবে ব্যাপারটা কি আছে বা কি না আছে, সেটা দেখে নাও একবার, স্ক্রিনশট নিয়ে নেবে। নেক্সট এটা স্ক্রিনশট নিয়ে নেবে। নেক্সট এবার দেখতেই পাচ্ছ এখানে জিএসটি থেকে ইনকাম হচ্ছে। তো জিএসটি থেকে আমাদের সবচেয়ে বেশি যদি আমি দেখে থাকি, এখানে দেখো ওখানে পার্সেন্টেজ দেখো, পার্সেন্টেজ চেঞ্জ যেটা রয়েছে ওটা দেখলেই বুঝতে পারবে। তো স্যার আমাদের ইউনিয়ন এক্সাইজ ডিউটি থেকে ইনকামটা এইবারে বেশি বেড়েছে, ইয়েস স্যার। নেক্সট হচ্ছে আমাদের এই যে জিএসটি, জিএসটি যদি বলি তাহলে এখানে মোটামুটি 6.3%, তার মানে মোটামুটি ভালোই বাড়ছে, কিন্তু নট ব্যাড, নট ব্যাড, জিএসটি কিন্তু ভালো বাড়ছে। জিএসটি হাইস্ট কত ছিল আমাদের এপ্রিল 2025, এপ্রিল 2025 হাইস্ট ছিল স্যার, ইয়েস। আচ্ছা দেখে নাও এবার নন ট্যাক্স রেভিনিউতে ইন্টারেস্ট রিসিভ আর আমাদের ডিভিডেন্ড এন্ড প্রফিট, দেখে নাও ওখানে পয়েন্টটা।
এবার দেখে নাও এটাও কি আমাদের ডিসইনভেস্টমেন্ট কনসেপ্টটা কি স্যার? ডিসইনভেস্টমেন্ট আমাদের তো বলে দিচ্ছি, ডিসইনভেস্টমেন্ট মানে হচ্ছে কি আমাদের কোনো গভর্নমেন্ট পাবলিক অ্যাসেট মানে গভর্নমেন্ট অ্যাসেটটাকে কি করা উচিত স্যার? গভর্নমেন্ট অ্যাসেটটাকে এরা ভাড়ায় চাপাচ্ছে, তার মানে কি এরা রেন্টে দিচ্ছে, ঠিক আছে? রেন্ট থেকে ইনকাম আসছে স্যার, ইয়েস, রেন্ট থেকে ইনকাম আসছে। তার মানে ডিসইনভেস্টমেন্ট অলরেডি টার্গেট আমাদের অনেক বেশি ছিল, তুমি যদি ভালো করে দেখো ডিসইনভেস্টমেন্ট আমাদের প্রায় কিন্তু অনেকটা বাড়ছে। লাইক আমাদের এই যে 17,202 কোটি, 47,000 কোটি, তেমনি আমাদের যদি 26 সাতাশ দেখো তাহলে 80,000 কোটি বেড়ে গেছে ক্লাস, মানে অনেকটাই বেশি। তার মানে আমাদের এই সরকারি অ্যাসেট গুলো যেটা কিন্তু আমাদের কাজে লাগছে না খুব একটা বেশি, সেটাকে আমরা রেন্টে ইনকাম দিচ্ছি। অ্যান্ড স্যার এখানে 80,000 সামথিং টার্গেট করেছি আমরা, তার মানে কি 26-27-এর জন্য আমরা কিন্তু 80,000 কোটি টাকা সামথিং প্রায় আমরা ডিসইনভেস্টমেন্ট করতে চলেছি। ডিসইনভেস্টমেন্ট মানে স্যার পার্ট অফ দ্য ওনারশিপ ট্রান্সফার, পার্ট অফ দ্য ওনারশিপ ট্রান্সফার, নট ফুললি ওনারশিপ ট্রান্সফার। ফুললি যদি ওনারশিপ ট্রান্সফার হয় তো ওটাকে বলা হয় প্রাইভেটাইজেশন। কি বলবো ওটাকে? প্রাইভেটাইজেশন। ক্লিয়ার এটা? আশা করি বুঝতে পেরেছো। সো ক্লাস এবার দেখে নি চটপট কি স্যার কোন কোন জিনিসের আমাদের দাম বেড়েছে। তাহলে বুঝতে পারছো টোব্যাকো, সিন গুডস। সিন গুডস মানে কি যে জিনিসটা আমাদের দেশে অ্যালাউড নেই, নর্মালি লিগাল নয়, ঠিক আছে? তেমনই আমাদের ডিউটি গুলো সব বেড়েছে, বুঝতে পারছো, হাইক হয়ে গেছে। লাক্সারি ইম্পোর্ট আমাদের যদি দেশের বাইরে থেকে নিয়ে আসি তাহলে তার ক্ষেত্রে হবে, তবে আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন যদি সাইন করে থাকে এই পার্টটা তাহলে আশা করি ওখান থেকে একটু কমই হবে ট্যাক্সটা। তবে লাক্সারি আইটেম কিন্তু এখনো স্টিল তোমার দামি থাকছে। এবার আমরা দেখে নিচ্ছি চটপট কি স্যার কোনটা সস্তা হয়েছে। সস্তা যদি বলি তাহলে অবশ্যই কিন্তু ক্যাটেগরি যদি দেখো ভালো করে, হেলথের ক্ষেত্রে কিন্তু সস্তা, ট্রাভেল সস্তা, টেক সস্তা, এনার্জি সস্তা, তেমনই ফাইন্যান্স সস্তা, লাইফস্টাইল তো অবশ্যই সস্তা, কেন কি স্পোর্টস ইকুইপমেন্ট এই সবগুলো আমাদের কমছে, যেন কিন্তু ছেলে মানে বাচ্চারা বেসিক্যালি প্র্যাকটিস করতে পারে। তার মানে এই হিসেবে দেখতে গেলে আমার হিসেবে যেটা মানে মনে হচ্ছে কি ভালো যেটা, সেটা টেকের ক্ষেত্রে ভালো হয়েছে। কেন কি আজকে স্কিল ডেভেলপমেন্ট করতে গেলে বাচ্চাদেরকে বাড়ি বাড়ি কম্পিউটার থেকে শুরু করে ল্যাপটপ এন্ড সবই অ্যাভেল করতে হয় মা বাবাকে। তাহলে মা বাবা যদি দেখে কি টেকের ক্ষেত্রে আমাদের ট্যাক্সটা কম হচ্ছে, তাহলে সে আগে থেকে জিনিসগুলো হেল্পফুল করতে পারে। তবে অন্য ডিসঅ্যাডভান্টেজের দিকে যেন না যায় সেটা মা বাবাকে দেখতে হবে। তো সেখানে এনার্জি, আরেকটা জিনিস সোলার গ্লাস, ইভি ব্যাটারি এইসব করার পর পলিউশনের উপর কন্ট্রোল হবে, যেখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস যেটা আমাদের ইউএনডিপি পাবলিশ করে সেটার উপর একটু আমরা ধ্যান দেবো। তার মানে কি এসডিজি গোল যেটা 17খানা গোল আছে, এই 17খানা গোলটাকে আমরা একটু ভালো করে দেখতে পারবো। তো সেই অনুযায়ী আমি যা দেখতে পাচ্ছি এটা সস্তা করার পেছনে এসডিজির পেছনে হাত আছে, কি গোলটাকে যেন অ্যাচিভ করতে পারি। তো আশা করি এই অবধি আমাদের ক্লিয়ার। তবে আমি আবার বলছি আমরা কিন্তু পড়েছি বাজেটটা ফ্রম দ্য এক্সাম পয়েন্ট অফ ভিউ, নট ফর লাইক আদার পারপাস। তাই বলে এই জিনিসটা ভালো করে দেখো। এন্ড আমি বলেছিলাম তোমায় কোয়েশ্চেন কিন্তু তোমায় জিজ্ঞেস করবো। ইয়েস, লেটস সি হু ক্যান আনসার দিস কোয়েশ্চেন্স। সো ফর ইউ, ফার্স্ট কোয়েশ্চেন হিয়ার. The newly announced freight corridor of West Bengal will connect Malda Dankuni with which city? So, answer. কমেন্ট বক্সে কমেন্ট চাই, কমেন্ট বক্সে কমেন্ট চাই, তাড়াতাড়ি কমেন্ট করো। আনসার 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 আনসার, দিস দ্যাট দিস, কোনটা কোনটা হবে? অপশন বি, ইয়েস, দ্য সুরত। ওকে, চলো চটপট সেম কোশ্চেন। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার ক্যাপেক্স যেটা অ্যালোকেশন ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 26-27? বাই দ্য ওয়ে আমি প্রথম বাজেটটা যখন শুরু করেছিলাম, ঠিক আছে, আমি তোমায় 26 দেখিয়েছিলাম এফওয়াইটা, ওটা 26-27 হবে। মাই মিস্টেক, আমি আগে থেকে বলে দিলাম ব্যাপারটা। তবে কিন্তু এবার আনসারটা বলো এক্স্যাক্টলি কি হবে এখানে, কত এক্স্যাক্টলি আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যালোকেশন হয়েছে 26-27-এ? চটপট আনসার, কমেন্ট বক্সে কমেন্ট চাই, কেমন তাড়াতাড়ি। ওকে ফাইন, আনসার দিস ওয়ান। ওকে চলো চটপট নেক্সট কোশ্চেন, টাইম দেবো না কিন্তু। which of the following state is not included in the rare earth mineral corridor? rare earth mineral corridor মধ্যে কোন স্টেটটা এখানে কিন্তু অ্যালাউড নেই? কেমন তাড়াতাড়ি আনসার। আই হোপ আনসার দিয়ে ফেলেছো। ইয়েস, কর্ণাটক। কর্ণাটক কিন্তু এর মধ্যে নেই। নেক্সট কোশ্চেন, which of the following elements is listed as a rare earth element? rare earth element এই চারটের মধ্যে কোনটা? মানে বুঝতে পারছো তো, এই লেভেলের কোশ্চেন ঢুকছে কিন্তু এবার। নেক্সট আনসার। Fine. Very good. Next question number 5. Under the Biopharma Shakti program, how many new institutions will be established? বায়োশক্তি ফার্মা, বায়োশক্তি ফার্মা। আমার কোয়েশ্চেন আনসার এখনো আসেনি। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোন রাজ্যতে মানে রয়েছে অবস্থিত? কেমন আনসার কি হবে এখানে? ইয়েস, ভেরি গুড, অপশন নম্বর বি, তিনটে। নেক্সট, টোটাল ইনভেস্টমেন্ট অ্যানাউন্স আন্ডার দ্য বায়োফার্মা শক্তি স্কিম। বায়োফার্মা ক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট কত অ্যানাউন্স হয়েছে রাইট নাও? কেমন আনসার তাড়াতাড়ি। আমি এই জন্য বলেছিলাম শুরু থেকে কিন্তু আমার এই কথার উপর কিন্তু ধ্যান রাখবে, তাহলে আনসার দিতে পারবে।
Very good. Next, the budget allocation for mobile phones and electronic components has been increased to কত টাকা ছিল কত বাড়লো কত মোবাইল ফোনস এর জন্য বলেছি ফার্স্ট yes very good very good next which of the following is not one of the 6 key focus areas of the government ছটা ফোকাস ছিল ওর মধ্যে কোন ফোকাসটা সরকারের নয় অলরেডি কিন্তু ফোকাসটা নিয়ে নেওয়া হয়েছে আগে আনসার অপশন সি ডিজিটাল কারেন্সি অলরেডি ইউরোপিকে বলা হয় যেটা 2022 কিন্তু আমাদের লঞ্চ হয়ে গেছে আন্ডার সিবিডিসি প্রোগ্রাম ঠিক আছে আবার বলছি ইউরোপি কনসেপ্ট যদি ভালো করে দেখো এখানে আমি বলে দিচ্ছি দাঁড়াও এক সেকেন্ড আমি আরেকবার লিখে দিচ্ছি এখানে জিনিসটা ইউরোপি কনসেপ্টটা অলরেডি সিবিডিসি 2022 লঞ্চ হয়ে গেছে তাই বলে ডিজিটাল কারেন্সি ক্যানট বি দ্য পার্ট অফ দিস 6 কি ফোকাস প্রোগ্রাম ক্লিয়ার চলো চটপট আমাদের সময় নেই কিন্তু সামনে পরীক্ষা তো এই কারণে কোশ্চেন নাম্বার 9 CCUS টেকনোলজি উইল প্রমোট ইন হাউ মেনি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরস কটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মধ্যে CCUS কনসেপ্টটা কিন্তু আমাদের টেকনোলজি হিসেবে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মধ্যে অ্যাপ্লাই হতে চলেছে কাম অন আনসার CCUS কাম অন টোটাল হচ্ছে 5টা স্যার পাওয়ার থেকে সিমেন্ট থেকে শুরু ছিল তুমি দেখে নেবে অলরেডি আমি ওখানে অলরেডি বলে দিয়েছিলাম নেক্সট চলে আসো পলিসি ফ্রেমওয়ার্ক ফর CCUS টেকনোলজি হ্যাজ অ্যান আউটলে অফ ড্যাশ তার মানে কি CCUS কনসেপ্টটা ডেভেলপ করার জন্য কত আমাদের এই টাকা খরচা করা হয়েছে ইয়েস ভেরি গুড তাহলে আশা করি ক্লাস এই বাজেটটা কিন্তু এখানে এন্ড করছি তবে এখানে এটাই এন্ড নয় নেক্সট কিন্তু আমি আসতে চলেছি তোমাদের আবার এই জিনিসটা নিয়ে নতুন কিছু তবে হ্যাঁ এই ডেটাগুলো কিন্তু মাথায় রেখো বিকজ আপকামিং পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট তো ফর টিল দেন থ্যাংক ইউ ভালো করে পরীক্ষা দাও এন্ড নমস্তে